সোশ্যাল মিডিয়া একটা খুব ভীষণ দায়ী এটার জন্য, বুঝতে পেরেছো তো? খুব ফেক একটা ব্যাপার। মিউজিক হিল তো করে, কিন্তু মিউজিক আবার ধ্বংসও করে দেয়, জানো তো? অসুস্থ, অসুস্থ, কিছু করার নেই। মানে আমি অ্যাডমিট করছি আমি অসুস্থ, অতিরিক্ত মানে সেন্সিটিভ আমি। আমার ড্রেস ওরকমই লাগবে, আমার পেছনে 50টা মিউজিশিয়ানও লাগবে, আমাকে ঠিক ঠিক জায়গায় ওই গানগুলো রেডি করে যেতে হবে, যেটার জন্য আমার পাবলিক খাবে। যে কথা কন্ট্রোভার্সি হবে, এটা কন্ট্রোভার্সি, হ্যাঁ ভীষণ। পাবলিক খাবে কথাটা শুরু করেছেই পাবলিক। হ্যাঁ, আমি তো এখন বলি যে আমরা সব জানতাম, মানে যে গান গাইছে সে কম্পোজও করছে, আবার সে মিক্সিং মাস্টারিং করে ফেলছে, মানে এভরিথিং প্যাকড ইন ওয়ান। অনেক কিছু পাইনি শান্তিনিকেতনের কাছে। শান্তিনিকেতনে থাকাকালীনও অনুষ্ঠান খুব কম পেয়েছি, পাত্তা পাইনি। কি অপূর্ব সুর শুনলাম। আসলে অন্নচন্দ্রিমার কনসেপ্টটাই এরকম যে আমি চেষ্টা করি বিভিন্ন রকম মানুষের সাথে আড্ডা দিতে। বাড়িতে আমরা যখন এভাবে আড্ডা দিতে পারি, সেই আড্ডার সেশন যেরকমভাবে হয়, অন্নচন্দ্রিমা কিন্তু এক্স্যাক্টলি সেরকমভাবেই আমার বাড়িতে একটা বেসিক ঘরোয়া আড্ডা। এটাতে কোনো বেসিক ফর্মাল কোনো কিচ্ছু নেই, ভীষণ ইনফর্মাল, ভীষণ সুন্দর আমরা কনভারসেশন করতে পারি, তেমনই চেষ্টা করি। আর আজকে আমার মনে হয় অন্নচন্দ্রিমা দ্য ইনসাইড স্টোরির এপিসোডটা অসাধারণ হতে চলেছে, কারণ আমি মিউজিকের মানুষ, আর আমার পাশে যে বসে আছে সে ইতিমধ্যেই শুনে ফেলেছো তোমরা যে কি অপূর্ব বাজনা, এরকম একটা ধুন, এরকম একটা মানে মুড যখন তৈরি হয় কোনো কিছু শুরু করার আগে, কি কি বলবো, আমি কিছু বলার ভাষা পাচ্ছি না। আজকে আমার সাথে রয়েছে অপরাজিতা চক্রবর্তী, এই সময়কার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একজন মিউজিশিয়ান প্লাস সিঙ্গার, আর আমার খুব কাছের বোন, এবং শুধু বোন না, আমার ফ্যামিলি রিলেটেড, আমরা একই জায়গা থেকে আমরা দুজনে বিলং করি। তার থেকে বড় কথা মানে আমার মোর দেন আ ফ্যামিলি আর কি অপরাজিতা, ওকে আমি মুন্নি বলে ডাকি ছোটবেলা থেকে। তো আজকে আমার সাথে রয়েছে অপরাজিতা চক্রবর্তী। ধন্যবাদ। তোকে আমি এত ফর্মালি ইন্ট্রোডাকশন করাচ্ছি, এত বড় ইন্ট্রোডাকশন ওর জীবনে প্রথম কেউ দিল। আমার এত আনন্দ। ইন্ট্রোডাকশন বিশাল বড় তুমিই দিলে বোধহয়। থ্যাংক ইউ, আমি তো একটু বেশি ভালোবাসি বায়াস। অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে যে তোর এত অপূর্ব বাজনা আমি সবসময় শুনি সোশ্যাল মিডিয়াতে, সব অনেক শোতে। তো তোর এই আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে, মেয়েদের তো আমাদের খুব মিউজিশিয়ান কম আছে, মহিলা মিউজিশিয়ান, তো আমার সেটা খুব ভালো লাগে যে তুই এত সুন্দর করে এটাকে ক্যারি ফরওয়ার্ড করছিস। সেটা যেমন আমার কাছে খুব একটা বিশাল গর্বেরই জায়গা বলা যায়, কারণ আমরা সকলে চেষ্টা করি গান গাইব।
হ্যাঁ 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 গান গাইবো, আর গাওয়াটা অনেক বেশি কমফোর্টেবল বিকজ তোর তো লিরিক্স আছে সাথে। কিন্তু একটা বাজনা দিয়ে সেই জায়গায় পৌঁছানো, এটা কিন্তু বিশাল বড় একটা টাস্ক। আমার তো প্ল্যান, তুমি তো জানোই, সবই জানো, তবুও আরেকবার তোমার জন্যই বলছি। তো শুরু গান শুরু বাড়িতে, সেখানে গানটাই গাইতাম, পুরো পরিবেশে তোদের গান গাই। এসরাজ তো শান্তিনিকেতনে শেখা, একদম শুরুটা ওখানে। তো ওই ক্লাসে একদম সবার শেষে আমার হাতে এসরাজটি পৌঁছেছিল। আচ্ছা, এখন আমি একমাত্র এসরাজটা বাজাচ্ছি আর কি আমাদের ক্লাসের মধ্যে থেকে। আচ্ছা, বাদ বাকি কারা কি করছে জানি না, এসরাজ বাজাচ্ছি এবং অত্যন্ত ভালোবাসা থেকে ভালোবাসা, খুব সিরিয়াস তুই প্রত্যেকটা কাজে। আমি বেঁচেছিলাম ভালোবেসেই, আর সঙ্গ দিচ্ছে এখন, একদম সঙ্গ দেবেও আশা করছি একদম ভবিষ্যতে। তো তোর এই আজকে কথা বলবো একটু অন্নচন্দ্রিমা, যেহেতু তুই এসছিস আমার এখানে, তো বহুদিন ধরে আমার বাড়িতে আসার কথা ছিল, অনেক বছর ধরে সেটা আসার হচ্ছিল না। তো আমাদের একটা কাজ প্লাস আড্ডা এভাবে একটা হয়ে গেল, এভাবেই না হয় এভাবেই শুরু হলো। এবার তো আমি আসতে থাকবো, এত সুন্দর বাড়ি তোমার, এত ওয়ার্ম, মানে কি বলবো, প্রচন্ড ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। আর আমার বাড়িতে মোটামুটি যারা আসে তারা সকলেই বলে যে ওয়ার্মসটা খুব বেশি পাই। একদম একদম। আমি চেষ্টা করি আসলে মানুষের কাছে পৌঁছানোর, মানে আমি তোকে দেখে কিভাবে কথা বলছি সেটা ইম্পর্টেন্ট না, আই অলওয়েজ ট্রাই টু ফিল দ্য হার্ট। বুঝতে পেরেছি, এটা আমার একটা ব্যাপার। এবার যাদের সাথে হার্ট ফিলিংসটা ম্যাচ করে যায় তারা আমাকে ভালোবাসেন, এবং যাদের হয়তো একটু উপর থেকে মনে হচ্ছে যে ঠিক আছে তারা ওয়েলকাম। তাদের কথা ছেড়েই দাও, তাদের কথা না হয় নাই বা বললে ম্যাটার করে, যায় আসে, মানে তোমাকে যে ভালোবাসবে যে তোমাকে আসবে, এমনিও আসবে এবং তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসবে। একদম, আমার তো ভালোবাসা কোনো কারণ হয় না ভালোবাসতে গেলে। আর আমি সত্যি ভালোবেসে সবাইকে ডাকি, সবাইকে ভালোবাসতে চেষ্টা করি, কিন্তু তার মাঝখানে আমাদের অনেক কিছু হয়ে যায় যেগুলো একটু আনঅ্যাভয়েডেবল। তো সেটা নিয়ে আমি চর্চা নাই বা করলাম, বলি সবাই ভালো আছি, এই তো বেশ ভালো আছি, একদম সবাই সবাই ভালো আছি। তো তোর ছোটবেলার আসামের কানেকশনটা একটু শুনবো। তোমার সাথে আমার একটা ব্যাপার, একদম দুজনে গুয়াহাটির, আমি তো জন্মেছি গুয়াহাটিতে, গুয়াহাটি, কিন্তু গুয়াহাটি বলতে বলতে উচ্চারণ এরকম হয়ে গেছে। তারপর 2.5 বছর বয়সে বাবা, যেহেতু উনি অভিনয় করতেন, থিয়েটার করতেন, তো সেজন্য তো জানো সবাই, তো থিয়েটারের জন্য উনি কলকাতায় এলেন। মামার বাড়িতে ছিলাম আমি বেশ 2.5 থেকে 6 বছর বয়স অবধি, 5 কি 6 মনে পড়ছে না ঠিক। তারপর আমি চলে যাই দুর্গাপুর। আচ্ছা, তো আমার জার্নিটা এরকমই, মানে আসামে খুব কম থাকা হয়েছে, তবে ওই আসাম আমার সব থেকে প্রিয় জায়গা। আসলে বলে না, জন্ম হলে মানুষের একটা বার্থ প্লেস, নারীর টান থাকে। আমার তো জন্ম বড় হওয়া সবই আসামে। তুমি বিদ্যা মন্দিরে পড়তে? না, নেতাজি বিদ্যাপীঠ, খুব ভুলিয়ে যায় এটা। 75 ইয়ার্স হয়ে গেছে আমার স্কুলের, একদম প্রচন্ড গর্বের একটা এবার দেখেও এলাম বিদ্যাপীঠ, দেখেও এসেছি, সাংঘাতিক একটা খুব ভালো সেই সময়কার ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। একদম একদম, তো খুবই নাম করা। তোমাকে ভালো বেসে ফেলার আরেকটা কারণ হচ্ছে তুমি আসামের এবং তুমি বিদ্যাপীঠে পড়তে। তারপর তো আমার দাদার বন্ধু, তারপর আমার বৌদির বন্ধু, মানে আরো কি বলবো, তোমাকে চিনেছি আমি ওরকম ভাবে। তারপর তোমার গান শুনে তো আমি ফ্যান হয়ে গেছি। আমার মনে হচ্ছে তোর সাথে প্রথম যখন দেখা হলো তুই হয়েছিল ফ্যান গার্ল মোমেন্ট ফালতু বাড়িতে, একদম এখনো মনে আছে। যাই হোক, মানে চেষ্টা করেছি। তবে আমার যেটা ভালো লাগে, আমরা বাইরে থেকে এসেও, ছোট জায়গা থেকে এসে যে এই জায়গায় আজকে তুই কলকাতায় এসে পৌঁছেছিস এবং সকলে তোকে চিনছে, জানছে, এবং আমিও যতটুকু মানুষের ভালোবাসা পেয়েছি, চিনেছে, জেনেছি যতটুকু আমাকে মানুষে, তো আই এম ভেরি প্রাউড। মানে আমার তো খুব ভালো লাগে যে একটা ছোট জায়গা থেকে এসে আমরা এইটুকু তো অ্যাটলিস্ট একটা পজিশনে আসতে পেরেছি। এবং অ্যাচিভমেন্ট আমি ঠিক বলি না বিষয়টাকে, আমি যেটা বলতে চাইছি যে কিছু লোক তো আমাদের চেনে, মানে ওই চেনাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কি বলতো, আমরা তো একটা এমন একটা ফিল্ডে আছি, পারফর্মিং আর্ট, তো সেখানে অবশ্য বলা যেতেই পারে, এখন অনেকেই বলবে যে তুমি গান বাজনা করছো, গান বাজনা শুধু সাধনার বিষয়, সেটা শুধুমাত্র তুমি একা ঘরে বসেও করতে পারো, এটা কিন্তু আমাকে অনেকে বলেছে। কিন্তু কি বলতো, পারফর্মিং আর্ট তো
তোকে তো আমরা শোনাতে তার হবে। জন্য আমরা হ্যাঁ, শোনাবো, একদম আমাকে তো শোনাতেও হবে। পারফরমেন্স তো হ্যাঁ, কথা নিজে দিয়ে বলে। সাধনা করছি, পারফর্ম করবো কার জন্য? কার অডিয়েন্স জন্য? দরকার হয় সেটার জন্য। অ্যাপ্রিসিয়েশন দরকার হ্যাঁ, হয়, যাতে আরো ভালো কাজ ভালো করার করা যায়। উদ্যোগটা নেওয়া, মানে উৎসাহ আসে। সেগুলো তো খুব জরুরি, হুম, হুম, মানে হুম। ভীষণ বেশি রকম ভাবে জরুরি। আচ্ছা, আমি একটু কথা বলতে চাইছি মানুষ অপরাজিতার সাথে। হ্যাঁ, বলো। তো মানুষ অপরাজিতা আর আমার পারফর্মার অপরাজিতা দুজন আলাদা আলাদা, জিনিস, আলাদা মানুষ। একদম। তো আমি ওই মানুষ অপরাজিতাকে একটু জানার চেষ্টা করছি। হ্যাঁ, তোর বলো কি জানতে চাও? না, আমরা যেটা এখন দেখি যে সমাজটা কিরকম আস্তে আস্তে পাল্টে গেল হ্যাঁ, এবং অনেক বেশি খুব ইনসেনসিটিভ ইনসেনসিটিভ লাগছে। আমাদের মনে হচ্ছে যেন আমরাই ব্যাকডেটেড না, সমাজটা আপডেটেড সেটা বুঝতে পারছি না। এই যে ডিলেমাটা, এটা কি, এটা তোর মধ্যেও হয়? আমার তো মানে অনবরত এটা হতে থাকে। আচ্ছা। আমি তুই আমার পরের জেনারেশন, হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম যে এটা কি করে সম্ভব, মানে আমার হতে পারে, আমার আমার হয়তো বয়স হয়ে যাচ্ছে ভাবছি, কিন্তু তোরও এটা হচ্ছে, তার মানে বয়সটা আমারও কম। তুমি একদম ছোট থেকে দেখছো বলে তুমি বিশ্বাস করতে চাও না, বাট তবু আমার এটা মনে হয়। কি মনে হয় বলো তো? আমার মনে হচ্ছে যে আমি তুমি মানে বলেছিলে আসতাম এই পয়েন্টে, সোশ্যাল মিডিয়া একটা খুব ভীষণ দায়ী এটার জন্য, বুঝতে পেরেছো তো? খুব ফেক একটা ব্যাপার, মানে ফেক বলতে কিরকম ফেক, ধরো আমি আবার এই পারফরমেন্স চলে আসছে, ধরো তোমার গান শুনে, তোমাকে দিয়ে বলছি, তোমার গান শুনে তোমার সামনে খুব প্রশংসা করলো, যেই তোমার পেছন ফিরে গেল, বা ওর কি সুর লেগেছে, ওর তো সুর লাগে না, বা এরকম কোনো কথা, বা আমার বাজনা নিয়ে আমি তো অনেক শুনেছি। ইনফ্যাক্ট শান্তিনিকেতনে প্রচুর শুনেছি আমি এসরাজ কেন বাজায় সেটা নিয়েও শুনতে হয়েছে, যে ও গানের মেয়ে হয়ে এসরাজ কেন বাজাচ্ছে। আচ্ছা, অনেক প্যাক দিত আমাকে, বলতে তুই কি বাথরুমেও এসরাজ নিয়ে যাস, মানে আমাকে এটাও শুনতে হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখন আমাকে তারাই নতুন কোনো বাজনা শুনলে, বা কালকেই একটা রিলিজ হলো রণজয়দার ডিরেকশনে, আমি এসরাজ বাজিয়েছিলাম একটা গানে, পৃথা চ্যাটার্জির গাওয়া, সেখানে ওরা ব্যাস ওটা শুনে আমাকে লিঙ্ক পাঠাচ্ছে যে তোর বাজনা শুনলাম, খুব ভালো হয়েছে। তো এইটা মানে তখন খুব ইনসেনসিটিভ ছিল ওরা একটা সময়, এখন যে দেখছে তুমি কিছু করছো, বা নিজে, আমি কাউকে পরোয়া করিনি ওই সময়টা। আর ভেবেছিলামই যে আমি এসরাজটা নিয়ে এগোবো, এবং গান তো আছেই, গানটা তো সাথে সাথে। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার জন্য আরো বেশি, কারণ না চাইতে সবকিছু হাতের সামনে পেয়ে যাচ্ছে। তো এটা তো বিশাল বড় একটা জায়গা, মানে বটে আমাদের সকলের। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু ভীষণ একটা ইনসিকিউরিটিরও কারণ, ভীষণ ভীষণ রকম ভাবে ইনসিকিউর। মানে তুই আজকে দেখছিস যে একটা খুব নর্মাল একটা কন্টেন্ট, যেটা ধর একটা এক থালা ভাত নিয়ে বসে খাচ্ছে, বা একটা ঘরের কোনো ড্রেস পরে নাচছে, এই যে ব্যাপারগুলো, সেগুলো যেমন দেখতে বিসদৃশ্য, তেমন হচ্ছে তোর আমি যখন অবাক হয়ে যাই যে কি করে মানুষ এগুলো দেখে মিলিয়ন মিলিয়ন অফ ভিউ, মানে অথচ আমরা যখন খুব ভালো কোনো কাজ দেই, এই আমার রিসেন্টলি একটা কাজ বেরোলো, এত ইউনিক একটা নজরুল গীতি, যেটা তুমি তো বা যে কোনো কাজই আমরা যখন, তুইও যখন কাজ দিস, দেখবি তুই অটোমেটিক্যালি তোর ভিউয়ার্স কমে গেছে, ভিউ তো কমে যায় একদম। আমি এটা আরো দেখেছি ক্লাসিক্যাল যখন আমি বাজাই, ক্লাসিক্যাল এখন কেউ শুনতে চায় না এরকম ভাবে, অদ্ভুত ব্যাপার। ক্লাসিক্যাল একটা রুট, একটা বিট, ওটা ছাড়া কোনো মানে মিউজিক তৈরি হতো না। তো এটা কি বলতো, এটা না আমাদের, আমার মনে হয় কি বলতো, তুমিও করো আমি জানি, ইগনোর করে দেওয়া উচিত, যে আমার কোনো ইনসিকিউরিটির জায়গা নেই। এখন আর আমার অ্যালগরিদম নিয়ে কোনো মাথা ব্যথা না, জাস্ট বদারই করি না, আমি আমার কাজগুলো করে যাচ্ছি, আমি আমার মতন করে নিজের থট প্রসেস আরো বাড়াচ্ছি, নিজেকে ইভলভ করার চেষ্টা তো নিজেকে করতেই হবে, কারণ তোকে তো কেউ ইমপ্রুভ করে দেবে না, নিজেকেই করতে হবে। তো সেই আন্ডারস্ট্যান্ডিংই চলছে। আর সত্যি কথা বলতে এখন আর ভালো লাগে না এই জিনিসগুলো নিয়ে চর্চা করতে, ভালো লাগে শুধু মনে হয় ভালো জিনিস দেখি, ভালো কাজ করি, ভালো, আমাদের তো অনেক কিছু ভালো, মানে সোশ্যাল মিডিয়া পুরোটা খারাপ এটা তো বলা যাবে না, প্রচুর প্রচুর ভালো জিনিস আছে, আমরা সেগুলো দেখি, অ্যালগরিদমে তো সেগুলোই চলে আসবে যেটা তুই দেখছিস। তবে হ্যাঁ, কিছু সময় হয় যে চলেও আসে উল্টো পাল্টা, জাস্ট ইগনোর করে যায়। আমি তো এটাই করি, মানে ইগনোর করি, না হলে খুব একটা তো খোলাও হয় না। তো মিউজিশিয়ান হিসেবে তোর মানে কি মনে হচ্ছে যে কিরকম ফিউচার, কিরকম ফিউচার? আমি তো ফিউচার নিয়ে এখনো ভাবিনি। আচ্ছা, মানে আমি শুধু গান বাজনাটা করছি, শিখছি, আমার যতদিন বেঁচে আছি আমি তো শিখে যাবো, শিখে যাব। গুরু একজন খুব দরকার মাথার উপরে, আমার গুরুজি রয়েছেন, আমার গুরুমা রয়েছেন, রবীন্দ্রনাথের গান শিখছি, ব্যাস ওনারা থাকলেই আমি
খুশি, আমার আর কিছু চাই না কিন্তু জীবনে। গুরু পাওয়া না খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। গুরু সকলে পায় না। ধরে রাখাটাও একটা ব্যাপার আছে। তো শুনে ভালো লাগলো যে তুই পেয়েছিস। হুম। আমরা প্রচুর লোক চেষ্টা করে যাই, কিন্তু ঠিকঠাক মতন গুরু দর্শন পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমিও কিছু ভালো গুরু পেয়েছিলাম জীবনে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা যে আমি একদম প্রপার গুরুর আন্ডারে আছি তা নেই। তবে আবার চেষ্টা করবো, তবে ওদের ছায়া তো থেকেই থেকে যায়। তবে হ্যাঁ, আমি আরেকটু চেষ্টা করছি রিসেন্টলি, যদি আমি কিছু জায়গায় হ্যাঁ হ্যাঁ আরেকটু যেতে পারি। আসলে প্রত্যেক দিনই তো মানে আমরা শিখি, তো কিভাবে শিখবো সেটার একটা মানে একটা রাস্তা দেখানোটা খুব একদম। জরুরি আমার মনে হয়। আর কি বলতো, সারেন্ডার করার একটা জায়গা থাকতে হয়। আমরা যদি সারেন্ডার, আত্মসমর্পণ না করতে পারি, তাহলে মনে হয় মিউজিকটা অন্তর থেকে আসবে না। আমার এটা মনে হয়েছে আর কি। খুব যখন উদ্ধত বা উদ্ধত্ত কারোর মধ্যে দেখবে না, তাদের মধ্যে দেখবে তুমি মিউজিকটা ওরম ভাবে শুধু মাথা দিয়ে বাজায় ওরা, এই 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 হার্ট বা হৃদয় দিয়ে, কিন্তু সেটা কিন্তু এখন তো হৃদয়ের কোনো দাম নেই। এটা বলো না, না তাই তুই দেখ না, মানে পারফর্মার, এখন তো পারফর্মার হয়, এখন তো কোনো শিল্পী হয় না, মানে পারফরমেন্স। বিরাট বড় কথা বলে দিলে তুমি। সবাই পারফর্মার না। আমার পেছনে এলইডি লাগবেই, আমার ড্রেস ওরকমই লাগবে, আমার পেছনে 50টা মিউজিশিয়ানও লাগবে, আমাকে ঠিক ঠিক জায়গায় ওই গানগুলো রেডি করে যেতে হবে, যেটার জন্য আমার পাবলিক খাবে। যে কথা, বাবা এই কথা, পাবলিক এই কথাটা নিয়ে যাব। তোর কি মনে হয়, মানে পাবলিক খাবে, এটা শিক্ষার দরকার না এই জিনিসটা দরকার? শিক্ষার তো দরকার। এবার কি বলতো, মানে এখানে না এটা একটা কন্ট্রোভার্সি হবে, এটা কন্ট্রোভার্সি। হ্যাঁ ভীষণ। পাবলিক খাবে কথাটা শুরু করেছেই পাবলিক, এটা কোনো মিউজিশিয়ানের মুখে কিন্তু শুনবে না। এবার কি ওই তুমি যেটা বলে না, এইসব কো রিলেটেড, এই অ্যালগোরিদম ব্যাপারটা, অ্যালগোরিদম ছাড়াও বলছি, মানে ধরো একজন এগিয়ে গেল, ওই কম্পিটিটর, ও তো এগিয়ে গেল, আমাকে তো এটা করতে হবে, এক্স্যাক্টলি, আমি আবার সেম ওরকম ড্রেস পরে ওরকমই করতে হবে, বা একটা ভয় থাকে। এই ভয়টা থাকলে তোমার গান বাজনা হয়ে গেল, তখন তুমি ভয় নিয়ে এগিয়ে যাও। একদম, ওই কম্পিটিশন আসলেই সমস্যা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন তুই অনেকটা ফেমাস হয়ে যাস, তখন কি হয়, মানুষের একটা কি বলবো, ওই ডেইলি শো পাওয়া বা হোয়াট এভার ইউ ক্যান কল ইট আ গ্রিড অলসো, ইফ আই ডোন্ট মাইন্ড টু সে দ্যাট, এই মানে আমার তো মনে হয় একটু ইয়ে হওয়া দরকার, মানে সংযত হওয়া দরকার। কারণ আমি দেখছি একজন মানুষ, সে খুব সুন্দর অভিনেত্রী গান গাইছেন, হ্যাঁ, হঠাৎ করে সে চেঞ্জ হয়ে অনেকটা ইয়ের মতো গাইতে আরম্ভ করলো, সুনিধি চৌহানের মতো। আচ্ছা, পারফরমেন্সের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেল ওরকম, ঠিক আছে? তো তার মানে বুঝে নিতে হবে যে there is something difference between এটা ধরে নাও ইঁদুর দৌড়ের জন্য হয়তো করতেই বলছি, বা নিজেকে একটু প্রমাণ করতে হবে, সেটাই যে আমি সব পারি। আমার মনে হয় এখানেই আমরা কোথাও আটকে আছি। আমি তো এখন বলি যে আমরা সব জানতাম, মানে যে গান গাইছে সে কম্পোজও করছে, আবার সে মিক্সিং মাস্টারিং করে ফেলছে, মানে এভরিথিং প্যাকড ইন ওয়ান, বলো না? তো এই জিনিসটা আমার মনে হয় না there is something, মানে কিছু কিছু মানুষ আছে যে খুব ট্যালেন্টেড, অলরাউন্ডার বলাই যায়, ওরা করলে বিষয়টা খুব ভালো হয়। সবাই সেটা নাও পারতে পারে। আমাদের জানা উচিত আমাদের লিমিট কতটুকু। এখন তো লিমিটেশনটা, মানে ধরো আমি এখন সব ছেড়ে নাচ করতে শুরু করলাম, চিন্তা করতে পারছি, মানে আমিও যদি শুরু করি পারবো না, বা আবৃত্তি পারবো না। তুমি পারবে, তুমি খুব ভালো কথা বলো। হ্যাঁ, আমি পারবো না, আমার এই দৌড় এতটুকু, এসরাজ গান, বাস। আমি এই জন্য আমি ভাবা ছেড়ে দিয়েছি, জানো তো। মানে ভাববি না, তুই ইউ জাস্ট কনসেন্ট্রেট। আমি শান্তিনিকেতনে থাকাকালীন অনুষ্ঠান খুব কম পেয়েছি, পাত্তা পাইনি, সেটা নিয়ে আমার খুব মন খারাপ ছিল। মানে আমি কখনো ভাবিনি পাবলিক প্ল্যাটফর্মে বলবো কথাটা, তবে আমার মনে হয় যে কিছু জিনিস বলে দেওয়া ভালো, একদম। হ্যাঁ, মনটা একটু হালকা হলেই ভালো। অনেক কিছু পাইনি শান্তিনিকেতনের কাছে, কিন্তু এই যে খুবই ছোট জায়গা একটা, সেখানে এরকম ছিল। ছোট শান্তিনিকেতন ছোট হলেও বড়, ভীষণ বড় একটা জায়গা, বুঝতে পেরেছো তো? এবার ওখানে পাইনি কি পাইনি তার হিসাব মিলাতে মনোমন নহে রাজি। হ্যাঁ, তো আমি এই জন্য হিসেবটা করছি না। তবে এই যে একে পেয়েছি, এসরাজ পেয়েছি, সুর পেয়েছি, তালিম পেয়েছি, না ওই অভিমানটুকু আমাকে এগিয়ে চলার, আরো সবসময় এগিয়ে চলার জন্য রেডি, অভিমান থাকে বলেই আমরা তো এগোতে পারি। একটা অভিমান তো ছিল, এখনো একটু আছে। আমার প্রচুর অভিমান, আর তো অভিমান এখনো আছে, তবে অভিমানের জন্যই যা কাজ করার ইচ্ছে বা নিজেকে আরো প্রমাণ করার ইচ্ছে,
প্রমাণ বলবো না, খুব ছোট কথা, আরো এগোনোর হ্যাঁ এটা অভিমান, একদম একদম এই অনেক কিছু শিখেছি বলতে পারেন। তবে কি বলতো, অভিমান থাকা ভালো। অভিমান কিন্তু মানুষকে ঠিক মানুষ হতে সাহায্য করে আমার মনে হয়। এই যে প্রত্যেকটা জায়গায় আমরা আটকাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা শিখছি। আমার প্রচুর প্রচুর এই ধরনের এক্সপেরিয়েন্স। তোমার কিছু এক্সপেরিয়েন্স আছে? মানুষের সাথে মানুষকে আমি কাউকে প্রচন্ড ভালোবাসলাম, কিন্তু সে এমন ভাবে আমাকে বিট্রে করলো, এরকম হয়েছে। তো তুমি কিভাবে সেটা নিজেকে ঠিক করলে? নিজেকে নিজেই ঠিক করতে হয়, কেউ করে দেয় না। আমি যা দেখলাম, এই যে আমি মাঝে মাঝে তোকে যেটা বলবো বলে ভেবেছিলাম, তুই খুব ইমোশনাল, সামটাইমস ওভার ইমোশনাল। তো এই ব্যাপারগুলো যত না দিন যাচ্ছে আমার মনে হয় ইমোশনাল হয়ে, আমার এখন যেটা মনে হয় ইমোশনাল হয়ে কোনো লাভ নেই, কারণ কেউ আমার ইমোশন বুঝতে পারে। হ্যাঁ, ওভার ইমোশনাল, এটা আমার দোষ বলতে পারে, একদম অসুখ, এটা আমার আমি অসুস্থ, অসুস্থ, কিছু করার নেই, মানে আমি অ্যাডমিট করছি আমি অসুস্থ, অতিরিক্ত মানে সেনসিটিভ আমি। আর দেখো, এটা যারা আমাকে চেনে তারা মানে ভুগছে রীতিমতো আমার এই সেনসিটিভিটি নিয়ে, মানে ওরা একটু কম কর, একটু কষ্ট কম বলে। হ্যাঁ, কিন্তু এটা আমি আই ক্যানট হেল্প মাইসেলফ, মানে এটা হয়ে যায়, জানি না কেন আমার ভীষণ হয়। আচ্ছা, এটার জন্য কি গান বাজনা আরো ভালো হচ্ছে? মানে ভালো হচ্ছে তো বলাটা ভুল, মানে আরো ওই ইচ্ছেটা বা আমাকে অনেকে বলেছে যে আমার বাজনা শুনে অনেকে অভিমানগুলো বেরিয়ে আসে, হ্যাঁ কাঁদে, এসব শুনেছি আমি তোমাকে ওদের কথাই বলছি। হ্যাঁ, বা আমার বাজনায় খুব বেদনা বা খুব করুণ রস তো আছে, করুণ রস আছে। আর যেমন তোর প্রথমে এসরাজ, মানে আমি কলকাতা আসার পরে রবীন্দ্রনাথের গানের সাথেই তো এসরাজ বাজাতে দেখেছি বিভিন্ন মানুষকে। তো সুবাইয়ের সাথে আমার ভালো কানেকশন। তো ওর বাজনা মেয়েটা, মানে সুজয়ের একটা অনুষ্ঠানে, সুজয় চ্যাটার্জির, ও বাজিয়েছিল, সেটা আমি ভিডিও করছিলাম, সেটা ওকে আবার পাঠানো হয়েছিল। তো ইট ওয়াজ আ বিগ হিট আর কি। আচ্ছা, ওই খুব সুন্দর বাজায়, অপূর্ব, আমার খুব পছন্দের, ওয়ান অফ মাই টিচার। হ্যাঁ, ও তো মানে হবে, ও তো ফ্যাকাল্টি ওখানকার, তো পড়ায় আর কি। তো যাই হোক, তো এসরাজ বলতে আমার সুভাষ মজুমদার একটু মনে পড়ে আর কি। এখন তারপরে আমার কাজ হলো তোর মানে তথাগতর সাথে, তথাগত আমার একটা কাজে বাজালো, সেটা আমার খুব দুর্ধর্ষ লেগেছে। ওই কি বলে, রাজবাড়ির মধ্যে একটা সিঁড়িতে বসে বসে বাজাচ্ছে, আর যেমন করে গাইছে আকাশ, কি অপূর্ব সেটা। তা আমি একটু চেষ্টা করি আমার মতো করে অন্য রকম কাজ করার। এবার মানুষ দেখ হয়তো রিলেট করতে পারে কি পারে না, যারা রিলেট করতে পারেন তাদেরকে আমি আমার অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা, এবং যারা রিলেট করতে পারছেন না তাদেরকে আমি ছোট করছি না। তবে হ্যাঁ, সবাই তো সবকিছু রিলেট করতে পারবে না, কেনই বা পারবে, সবাই তো সমান না। আমি একটুখানি পার্সোনাল কোশ্চেন করি, কোশ্চেন ঠিক না, মানে ডিসকাশন বলা যায়, বা থট শেয়ারিং ও বলতে পারি। আমরা তো বন্ধু বা বোন বা যাই হোক না কেন, বন্ধুই ঠিক আছে। হ্যাঁ, না একটা বয়সের পরে না দুজন সমবয়সী না হলেও বন্ধু হওয়া যায়, এবং মা মেয়ে যেরকম বন্ধু হয়ে যায়, ওভাবেই দেখি। হ্যাঁ, দিদি বোন বন্ধু হয়ে যায়, আমি আমার দিদি আমার বেস্ট ফ্রেন্ড, ওরকম আর কি বিষয়টা। তো যাই হোক, তোর শান্তিনিকেতনে আমি দেখি, মানে যতদূর আমি জানি যে ইউ হ্যাড অ্যান অ্যাফেয়ার, যেটা খুব মানে তুই খুব হার্ট হয়েছিলি বা কিছু একটা হয়েছিল, আঘাত পেয়েছিলি। হ্যাঁ, ওটা না বলাই ভালো। মানে আমি বলতে চাই তুই ইমোশনালি তোর কি এটা আঘাত গুলো তোর খুব মানে ইমোশনাল হয়ে যাস তুই? আমি আসলে না ছোটবেলা থেকে ভীষণ পাকা, ঠিক আছে, এচোরে পাকা মেয়ে যাদের বলে, একদম ছোটবেলা থেকে টুকটাক প্রেমে পড়ি। আচ্ছা, হ্যাঁ, প্রথম প্রেম মনে আছে আমার প্রতি প্রচন্ড প্রেমে পড়েছিলাম। নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার, নাম আর বলছি না। তারপর সেইগুলো তো প্ল্যাটনিক, মানে সামনাসামনি প্রেম হয়েছে। আচ্ছা, কিন্তু ওই প্রেমটা একটু বেশ ভালো রকম ছিল আর কি। কোনটা? শান্তিনিকেতনে বেশ ভালো। তারপরে বেশ অন্যরকম ভাবে দাগা খায়া হয়, তোমরা দাগা খেয়েছি। তারপরে অনেক আমিও ভুলভাল কাণ্ড ঘটিয়েওছি। আচ্ছা, তখন ছোটও ছিলাম, আর কি বলবো, একটা ওই অ্যাড্রিনালিন একটা বেশ একটা কাজ করে, বুঝতে পেরেছো তো? ইকিউ প্রচন্ড হাই থাকে, ইমোশনাল কোশেন্টটা খুব হাই থাকে, তখন আইকিউটা নেমে লো হয়ে যায়। এটা তো খেয়েছি, হ্যাঁ, ওটা এখন ঠিক হয়ে গেছে, জায়গাটা মেন্ডেড, মানে মলম লাগানো হয়ে গেছে। খুব ভালো, সময় লেগেছে, তবে ঠিক হয়ে গেছে। সময় লাগে আমার, মানে না আমি না কোনো
রিলেশনশিপই ছোট করে দেখবো না, কারণ তুই যে সময় যে কাজটা করছিস হয়তো তোর বয়স কম হতে পারে, কিন্তু তোর ইমোশন তো কম ছিল না। না, তুমি আমাকে ওই সময় থেকে দেখছো বলে তুমি এখন, তুমি তখনও দেখেছিলে, এখনো দেখছো বলে তুমি আমাকে বুঝতে পারছি বিষয়টা, বুঝতে পারছো। কিন্তু সেই সময় হয়তো যারা তোকে দেখেছে তারা জানি না, মানে যেহেতু আমি জাজমেন্টাল না সেটাও একটা কারণ হতে পারে। না, আই ক্যানট বি জাজমেন্টাল টু এনিবডি বিকজ প্রত্যেকে তো আলাদা আলাদা ইমোশন আছে। বাড়ি থেকে আমাকে সাপোর্ট করেছিল, ইনফ্যাক্ট তোর বাড়ি তো খুবই মডার্ন। হ্যাঁ, আমাকে সাপোর্ট করেছে। মডার্ন কি বলতো, ওটার চিন্তাধারাটা মডার্ন। সেটা দেখ, আমার বাড়িরও কিন্তু সেই অর্থে ওরকম মডার্ন না। আমার মা প্রচন্ড মানে আপরাইট ছিলেন মহিলা, কিন্তু ওরকম আপরাইট না যেটা এখন আমরা ভাবি আপরাইট, সো কল্ড আপরাইট থট। কিন্তু আমাদের সকলেরই কিন্তু একটা ওই একটা তো মানে বাঁধন ছিল বটে বাড়ির। কিন্তু তারপরে আমি বলছি যে আমি ফ্রিডমটা, কিন্তু মেন্টালি ফ্রিডমটা আমি বাড়ি থেকে শিখেছি, যে আমার লিমিটেশনটা বেড়েছে অনেক। আমি এত ছোট বয়স থেকে এরকম এরকম বই পড়েছি, যে বইগুলো আমার বাড়িতে আসতো, তার মানে কেন আসতো, তার মানে নিশ্চয়ই আমার মা বাবা এই বইগুলোর সাথে। আমি ক্লাস 4-5 থেকে দেশ পড়ি। হ্যাঁ, আমরাও তো সেটাই তো বললাম, লুকিয়ে লুকিয়ে। তারপর তোর ক্লাস 8-9-এ আমি অনেক বই, যেগুলো মা সে সময় আমাদের লাইব্রেরি থেকে আনা হতো বই, তো সেই বইগুলো মা নিজে পড়ার জন্য আনতেন বটে, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে তখন, আমি তো তোষকের নিচে এখনো মনে আছে ওগুলো তো খুব হয়। তারপরে পড়ার টেবিলে বইয়ের তলায় অন্য বই ঢুকিয়ে, এটা বরাবর করে এসেছি, মানে আমি এচড়ে পাকা ছিলাম তো। কিন্তু এখন তুই একা আছিস, এখন কেমন মনে? এখন তো তুই ফ্রি, মানে একা আমি 3 বছর একা থাকছি, তবে অনেক কিছু শিখেছি একা থেকে। রাস্তাঘাটে চলা থেকে শুরু করে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে কলকাতার মতো একটা বড় শহরে, যেহেতু আমি মফস্বলে বড় হয়েছি, কলকাতার মতো বড় শহরে আমি কখনো রাস্তা পার হব একা, এটা আমার কাছে একটা বিস্ময়কর মানে ব্যাপার আর কি। কি করে মানুষ পেরিয়ে যাচ্ছে রাস্তা, খুব অসুবিধে হতো। আমার বন্ধু অনেক সাহায্য করেছে আমাকে কলকাতাতে থাকতে। আমার এরকম বন্ধু ছিল একজন, কলকাতায় যখন প্রথম আমি এসেছিলাম, তো বন্ধু থাকাটা খুব জরুরি, মানে 1-2জন বন্ধু যে তোর কলকাতা শহরে দীর্ঘদিন ধরে হয়তো আছে, তাদের সাথে আমার কানেকশন হয় এবং তারা আমাকে বিভিন্ন ভাবে হেল্প করে। এবং সত্যি কথা বলতে আমিও তো একা এসেছিলাম, একা মানে একটা কলকাতার মতো জায়গায় স্ট্রাগল করে একা থাকা খুব খুব ডিফিকাল্ট। আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ইউর পেইন, কারণ বাড়িতে 3য় বিশ্বযুদ্ধ হয়েছিল আমার কলকাতা আসা নিয়ে, জানো তো? তুমি জানো না বলে এটা 3য় বিশ্বযুদ্ধ হয়েছিল, কেননা আমি একটা মেয়ে একা কলকাতায় থাকবে, সেই ডিসিশনটা তোর নিতে হয়েছে। এবং আমার মামার বা মাসির বাড়ির দিক থেকে আমার ছোটি সাপোর্ট করেছিল ভীষণ ভাবে। তারপরে আমার সে বন্ধুটি বাড়িতে এসে মা বাবার সঙ্গে কথা বলে আমাকে কলকাতায় নিয়ে আসে, এবং তার জন্যই আমি অনেকটা আরো মিউজিক বা আরো সঙ্গীতের মধ্যে আরো মিউজিক রিলেটেড আমি চিনি। এবং খুবই আমার ভালো লাগছে তোরা দুজনেই এত সুন্দর মিউজিকের সাথে রয়েছে। আমার মনে হয় মিউজিক এমন একটা জিনিস কাউকে কখনো বিট্রে করে না, মিউজিক হিল করে একদম। মিউজিক ইজ ইওর ফ্রেন্ড, এটাই ভেবে নিতে হবে। মানে ভালোবাসার মানুষ যতই থাকুক না কেন, মানুষ মানে হিউম্যান বিইং না, আমি বলছি মিউজিক। তুমি জানো তো, এই যে বলছো, আমি আসছি তোমার কথায়, মিউজিক হিল তো করে, কিন্তু মিউজিক আবার ধ্বংসও করে দেয়, জানো তো? আমাকে করে দিয়েছিল একটা রবীন্দ্রনাথের গান, ধ্বংস শেষ করে দিয়েছিল। তাই নাকি? হেমন্তের গান একটা, গানটার বলছি না। আচ্ছা, ওই গানটা কোন একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে আমি শুনতে পারতাম না। সেরকম আমারও আছে। তাই আমি শুনবো, মানে গানটা শুনতে পারতাম না, মানে কেউ গাইলেই ভীষণ রাগ হতো, ইরিটেশন হতো। এখন যে হিল করেছি বলছি না, গানটা এখন আমি নিজে গাইতে পারি, আর বাজাতেও আমার কোনো এখনো যায় আসে না। এই যে ধ্বংস করে দেয় গান, আবার বাঁচিয়েও তোলে গান বা মিউজিক। সেটাই তোকে বলছি না, মিউজিক ইজ লাইফ সেভার বলে না, ওই জন্যই বলছি আমি। কারণ এখন তো মিউজিক থেরাপি নিয়ে বিভিন্ন হসপিটালে বিভিন্ন পেশেন্টদের কাছে বিশাল বড় একটা সাবজেক্ট, তো তার জন্য বলছি যে ইট ক্যান হিল ইউ, ইট ক্যান সেভ ইউ। তার জন্য মিউজিকের সাথে থাকাই ভালো। মিউজিকের থেকে বড় বন্ধু তো আর কিছু হয় না, সেটা আমার মনে হয়। আর তুই যে একা আছিস, তা তোর রান্না বান্না কি করে হয়? ও, আবার রান্না নিয়ে তো আমি আর কোনো কথাই বলতে চাই না। রান্না আমি ওই কোন রকমে আর কি চলছে। আচ্ছা, আমার মনে পড়লো, তুমি আজকে কি রান্না করেছো? তুমি তো আমরা জানি চন্দ্রিমাদি অনবদ্য রান্না করেন,
হ্যাঁ, অসাধারণ রান্না করো তুমি। আর আমার দিদি আমাকে মানে ওর সাথে দেখা হওয়ার পর থেকে বলছে, তুই চন্দ্রিমা দিয়ে রান্না খাসনি কখনো। না, সেই সুযোগ ঘটেনি, আজকে ঘটবে। একদম, আজকে দেখ তোকে প্রপার রান্না করে তো খাওয়াতে হবে। তবে হ্যাঁ, আমি একটা, যেহেতু বর্ষাকাল চলছে, আর আমি একটা ছোট্ট স্ন্যাক্স বানিয়েছি উইথ টি অর কফি। আচ্ছা, সেটা খাওয়া যেতে পারে। তুই চা খাস না কফি, কোনটা পছন্দ? কোনোটাই খাই না, তবে আজকে তুমি করেছো, তোমার জন্য আমি আজকে একটু খেতেই পারি। সেটা কি চা না কফি? কফি। ও লাভলি, ঠিক আছে। কফি আর পকোড়া দিয়ে আজকে আমরা মানে বর্ষাটা সেলিব্রেট করব। আর একটা বিষয় হচ্ছে যে তোর আমরা বাদবাকি কথা পরে কফি খেতে খেতে বলি। চলো, একদম, চলো যাওয়া যাক তবে। অসাধারণ, আহা হা হা হা, মন ভরে গেল। অসাধারণ একটা বাজনার পর আমার মনে হয় একটু চা না হলে কি বাঙালির জমে। চলে আয়, চা রেডি হয়ে গেছে। এই তো অন্য চন্দ্রিমায় যেরকম কথা হয় সেরকম কাজ হয়। এটা হচ্ছে পকোড়া, যেরকম আমরা ডিসকাস করছিলাম। ইটস ইয়োর টি। থ্যাংক ইউ। অ্যাজ ইউ ওয়ান্টেড। আমার কফি, তোমার চা। ইয়া সরি, ভুলে গেলাম। তুই এবার ঠিক আছে, একদম একদম একদম। এবার বল যে তোর, তুই একটু টেস্ট করে দেখ কেমন। আরে আমি তোমার রান্না খেতে এসেছি, বাজনা টাজনা পরের ব্যাপার। একটু খাই না, তুমি খাইয়ে দাও একটু। হ্যাবিট, না না না, হ্যাবিট। এটা একটা লস্ট রেসিপি, একটু অন্যরকম একটা পকোড়া, বেশ ভালো খেতে। হ্যাঁ, খুবই ভালো। আমার মনে হলো যে এই তুমি খাবে না? হ্যাঁ, বর্ষা সেলিব্রেশনের সাথে এরকম পকোড়া, কফি বা চা ভালো যায়। তো সেভাবেই করা আর কি প্রেজেন্টেশনটা। আরেকটা বিষয় হচ্ছে যে ছোটখাটো জিনিসগুলো আসলে বানাতে পারি, কারণ এরকম একটা বড় বিশাল কিছু রান্না করা তো বটেই। তো আমি চেষ্টা করি একটা ছোট স্ন্যাক্স বা টিডবিটস কিছু একটা। খুব খুব টেস্টি হয়েছে, খুব থ্যাংক ইউ। আর তুই এবার বল যে তোর সাথে আমার বহুদিনের পরিচয়, কিন্তু সেই অর্থে তো সেরকম ভাবে কনভারসেশন বা একটা অফিসিয়াল, বা এটা অফিসিয়াল বলবো না, আমার বাড়িতে তুই এসেছিস, কিন্তু আমরা যেহেতু ক্যামেরা বন্দি করছি বিষয়টা, তার জন্যই বলছি যে সম্পর্ক নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, সম্পর্ক, বন্ধুত্ব। এবার এই যে কন্টিনিউশনে যাব সম্পর্ক এবং বন্ধুত্ব বলতে, আমার যেটা এখন মনে হয় যে আমরা কিন্তু খুব সহজেই বোর হয়ে যাই রিলেশনশিপে। স্পেশালি আমি বলবো, নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলছি, প্লাস আশপাশে এত দেখেও বলছি যে এই সহজে বোর হয়ে যাওয়া বা একটুখানি বোরডাম আসা বা আনওয়ান্টেড ফিল করা, যে বিভিন্ন বিষয়গুলো আমাদের রিলেশনশিপে আসে, সেটাকে হ্যান্ডেল করার মানে হ্যান্ডেল এই ধরনের। হ্যাঁ, এটা খুব রিলেটিভ, বুঝেছো? মানে এটা এক একজনের কাছে এক এক রকম ভাবে তারা এটাকে দেখেন। আচ্ছা, আমার মনে হতেই পারে। এবার একটা থ্যাংক ইউ। এবার সম্পর্কে আমি একটু পরে খাচ্ছি, আমি কথাটা বলে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট টপিক একটা, কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা যে যেমন ভাবে দেখে। এবার অনেক সময় এটা দুজনের ওপরে নির্ভর করছে। আমি যেমন একজনের সঙ্গে সম্পর্কে রয়েছি, ও তো আমার সঙ্গে সম্পর্কে রয়েছে, দুজনেই ইনভলভ, তাই দায়িত্বটা দুজনেরই। এবার আমি যদি আনওয়ান্টেড কখনো ফিল করি বা কখনো মনে হয়, তাহলে আমি মনে করব যে আমাকে তাকে বোঝাতে হবে। ও তো অন্তর্যামী নয় যে বুঝে যাবে। এটা আমাদের ভাবাই উচিত না যে আমি কিছু বলবো না, কারণ ফিল্ম নয়, প্রত্যেকটা সিনেমা নয়। বোঝাতে হবে এবং ওকেও ধৈর্য ধরে বুঝতে হবে, আমাকে সেই স্পেসটুকু দিতে হবে। এটা হচ্ছে আমি একটা দীর্ঘ সম্পর্ক ক্যারি করার, হ্যাঁ একদম থেকে বলছি। এমন ভাবে ঝগড়া হয় না, প্রচন্ড ঝগড়া হয়, হ্যাঁ সেটা তো হয়। মানে ইনফ্যাক্ট ও এটা দেখে হাসবে, এটাও আমি জানি। এটা যদি দেখে হাসবে। না না, আমি যেরকম বিবাহিত, এবার ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে প্রচুর ঝগড়া, কিন্তু যে কোনো রিলেশনশিপে, আমি বলছি না যে ম্যারিড আনম্যারিড, আমি বলছি এনি কাইন্ড অফ রিলেশনশিপ, যে কোনো সম্পর্ক, সেখানে কিন্তু ডিফিকাল্টিসও থাকবে এবং ভালোবাসাও থাকবে। আমার নিজের বন্ধু, মানে আমি এখন প্রেমের সম্পর্কের বাইরে বলছি, আমার বন্ধু তিস্তা, প্রচন্ড ভালোবাসি ওকে। ওর সঙ্গেও আমার ওই এস্ট্রাজের মাধ্যমেই পরিচয়। আচ্ছা, আমার কাছে শিখতে এসেছিল, তারপর যা হয় ফাজলাম এবং ইয়ার্কিটাই বেশি গুরুত্ব পেলো সেখানে। ওখান থেকে এখন আমার মানে আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারি। আচ্ছা, বাহ। এবার এই সম্পর্ক নিয়ে যদি বলি, ও আমার প্রতি কিন্তু মানে
বেশি অভিমান দেখায় মানে আমি একবার কথা না বললে ও বলে কেন খুব মানে আমি কেন ফোন করছিস, এটা আমার রিলেশনশিপে আমি প্রচন্ড পজিটিভ, তো এবার পজিটিভিটির জন্য কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যা হয়, তো সকলের থট প্রসেস তো সমান হয় না, তো সেই জন্য বলছি আমার পজিটিভিটি বা আমার ইমোশনস নিয়ে আমি যেভাবে বোঝাতে চাইছি বা আমি যেরকম বুঝতে চাইছি সেরকম হয়তো অপোজিট মানুষটা বুঝতে পারছে না, তো সেখানে কিন্তু সম্পর্কে প্রচুর মানে গ্যাপ আসে এবং নানা রকম মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়, ডাইমেনশনস চেঞ্জ হয়ে যায়। তারপরে স্পেস বলতে আমরা এখন খুব বলি না যে সবাইকে যে খুব স্পেসের আমি একদম পছন্দ করি না কথাটা, আমি একটু আগে জ্ঞান দিলাম যে এটাই পছন্দ, আমি নিজেই স্পেস দিতে পারি না। তবে স্পেস মানে আমি জানি না, মানে একটা সম্পর্কে স্পেস দাও, তুমি যাও না স্পেসে গিয়ে বসে থাকো, যাও মহাকাশে চলে যাও, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। যাও স্পেস দিলাম তোমায়, যাও যে স্পেস চাইছে ভাই তাকে একদমই স্পেস দিয়ে দাও তোমার, যাও। তবে আমি যেটা জানি আর কি, তোর সাথে আমার ইনফ্যাক্ট তথাগতের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে আমার একটা অ্যালবামে, তো তথাগত ভীষণ সুন্দর একজন মিউজিশিয়ান প্লাস সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, তো এই দুজনের যে সেম প্রফেশন, সেখানে কি মানে আমি আদার্স অনেক সম্পর্কে দেখেছি যে সেম প্রফেশন হলে পরে যে সমস্যাগুলো হয় সেটা তোদের মধ্যে হয় না? আচ্ছা, এখন অবধি হয়নি, ভবিষ্যতে আশা করছি হবে না। আচ্ছা, কেননা এখানে এই একই প্রফেশন বলেই বোধহয় আমরা খুব ভালো বন্ধু হতে পেরেছি। একটু আগে যে যন্ত্রটা বাজাচ্ছিলাম, এই যন্ত্রের জন্যই আমাদের বন্ধুত্বটা হয়েছে। আচ্ছা, চিনেছিও তাকে এসরাজের মাধ্যমেই, তথাগতকে। তখন সে আমার কাছে একদম অচেনা একজন ছেলে ছিল, একটা আমি দেখছি একটা ছেলে কাঁধে ফেলে এসরাজ বাজাচ্ছে, আমি তো দাঁড় করিয়ে বাজাই বিষ্ণুপুর ঘরানা, ও নামধারী ঘরানা আমাদের পাঞ্জাবের ট্রেডিশনাল যেটা, ওটাই বাজে। আর ওর তো যন্ত্রটা অনেক বড়, না ওটা কিন্তু বিষ্ণুপুরের, ও কিন্তু বিষ্ণুপুর ছেড়ে যেতে পারেনি, ও কিন্তু বড় রণধীর রায়ের যন্ত্রই বাজাচ্ছে। আর নিজেরও যন্ত্র আছে, নিজের ডিজাইন করা আছে, আর অন্য নর্মাল যেগুলো এসরাজ সেগুলো আছে। তো আমরা দুজন মিলে এখন কি করি, দুজনে যন্ত্র খুঁজি, পুরোনো যন্ত্র কালেক্ট করি। আমি যে যন্ত্রটা আজকে বাজালাম সেটাও 70 বছরের পুরনো, পিয়ালি পালিত বলে উনি শান্তিনিকেতনের দিয়েছেন, এত সুন্দর মেইনটেইন, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, উনি সারিয়েছেন, শাড়ি আমাকে উনি দিয়েছেন এসরাজটি। তোর এই মানে এই যে তোর যাপনটা, এটার মধ্যে যে একটা তোর ডেডিকেশন বা একটা তোর পুরো ব্যাপারটা রয়েছে, সেটা আমার মনে হয় পরবর্তীকালে আরো বেশি ইমপ্রুভ করবে তোর বাজনা এবং তোর গানকে। কারণ আমার আরেকটা জিনিস মনে হয়, যেহেতু আমি বহু বছর ধরে একা থাকি, তুই যেটা বলছিস তোর একটু সমস্যা হয় একা থাকতে, একা থাকতে হ্যাঁ আমারও এক এক সময় খুব একা লাগে বা কিছু একটা হয়, কিন্তু আমার মনে এন্ড অফ দ্য ডে না তোর কাজের জন্য কিন্তু বেশ কনসেন্ট্রেশনের একটা মানে খুব একটা মানে কি তুই এক জায়গা নিয়ে ভাবছিস সেরকম একটা হয়, তোর আশেপাশে যেহেতু মানুষ অত নেই, একটা হয় মানে আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো। আমার একা তখনই লাগে যখন আমি ধরো খুব পরিশ্রান্ত হয়ে পরিশ্রম করে বাড়িতে ফিরছি, কিন্তু আমার জন্য অপেক্ষা করে কেউ বসে নেই। এটা তো আমারও, আমি দীর্ঘদিন ধরে ভাত বেড়ে বসে নেই যে তোকে ভাত বেড়েছি খেতে আয়, ভাত বেড়েছি খেতে আয় কথাটা এখন বিলুপ্ত প্রায় হয়ে গেছে আমার জীবনে তো বটেই। কেননা না আমি জেনারেলি বলছি, কারণ ভাত বেড়ে এখন তুমি দেখবে প্রত্যেক সার্ভ করে না না ছেলে আলাদা ঘরে খাচ্ছে, মেয়ে আলাদা ঘরে, বাবা মা আলাদা, তারপরে এক একজনের টাইমিং এক একটা। আগে কি হতো আমাদের পরিবারে, আমরা যখন মা বাবার সাথে থাকতাম, আমরা একটা সময়, আমার পরিবারে কিন্তু এখনো এটা হয়, মানে মানে ঘড়ি বাঁধা নিয়ম, মানে ওরা বিশাল পরিবার, মানে আমরা প্রায় 20-25 জন এক টেবিলে, দুটো টেবিল ভাগ করা আছে, বসে খাওয়া দাওয়া একটা, সেই মনে হয় একটু বেশি একা লাগে। বুঝতে পেরেছি। আমি যখন ছোটবেলা থেকে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হওয়া, আমি আমার মা বাবার দিদি আর দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আমি একাই মোটামুটি ছিলাম, আমার একাকিত্বটা যে বিশেষ একটা আমাকে ইয়ে করছে তা না, তবে হ্যাঁ এখন একটু মনে হয় যেন একজন বন্ধু থাকলে ভালো হতো বা একজন মানুষ যাকে সবকিছু বলে, মানে আমার হাজবেন্ডে যেমন সত্যি খুব সময়ের অভাব, মানে পারলে 24 ঘন্টায় কাজ করে, ও হচ্ছে ওয়ার্কহলিক একটা মানুষ, এবার ওর সাথে আমার পার্টিকুলারলি একটা সময় কথা হয়। আর সত্যি কথা বলতে কি যত দিন যাচ্ছে বাঁধা ধরা নিয়ম মেনে কথা বলা যায় না, প্রেম ওরকম ভাবে আসে না। তো আমার কাছে প্রেম মানেই হচ্ছে একটা লাগবে, প্রেম মানে প্রেমে কোনো নিয়ম থাকবে থাকা উচিত না, কোনো নিয়ম। সেদিন একটা খুব সুন্দর লেখা পড়ছিলাম, বলো, ইফ ইউ আর ফ্রেন্ড ডোন্ট নক দ্য ডোর,
একদম। এটা আমার ভীষণ ভালো লেগেছে, এই মানে কয়েনেসটা অসাধারণ আমার লেগেছে। তো সত্যি কথা, আমরা এত নক করে আজকাল, ফোন করে একদম মানুষের বাড়িতে তুই আছিস কিনা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আগে তো এগুলো ছিল না। এক্স্যাক্টলি তাই। আগে আমরা কিরকম মানে মনে হচ্ছে সেই ছোটবেলায় বাবা মায়ের সাথে বন্ধুর বাড়িতে যে কোনো সময় চলে যাওয়া যেত, ওই বিষয়টা এখন আর নেই। এবং তোর যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, তোকে কিন্তু নক করতে হচ্ছে। এটা আমাকে একটু একটু পেইন দেয়। এটা মানে দিন দিন আরো বাড়ছে জিনিসটা। এটা কেন বাড়ছে না, কোনো তোমার কাছে কোনো উত্তর আছে? কেন কেন হচ্ছে? আমি জানি এটা মনে হয় আরো বাড়বে সিচুয়েশন অনুযায়ী, আমার তো সেটাই মনে হয়। এখন তো তুই দেখ না, তোর অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে তুই কোনো কারোর বাড়িতে যেতে পারিস না, কারোর বাড়ি তো বাদ দে, তোর নিজের কাছের মানুষের জন্য তোর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এখন। সেটার জন্য আমার ঝগড়া হয়, সেটার জন্যই বেশি করে ঝগড়া। এক্ষুনি বলছিলে না ঝগড়া হয় না, এটা দেখবে আস্তে আস্তে বেরোবে। অবশ্যই ও এটা দেখলে মানে বুঝতেই পারবে। তো যাই হোক, আমার মেসেজ দেওয়ার জন্য বলছি, যদি বুঝে নেয় তো ভালো। আচ্ছা, এটা আমরা কাণ্ড করে দেবো অন্য চন্দ্রিমার হবে। গান তো থাকবে, আর আমার যেটা মনে হয় গানের সাথে সাথে অনেক রকম অভিজ্ঞতাও থাকবে, এবং তোরও অনেক অভিজ্ঞতা মানে হয়েছে এই কদিনে অ্যাজ অ্যান আপকামিং আর্টিস্ট, অ্যাজ অ্যান আপকামিং পারফর্মার হিসেবে। তো নিশ্চয়ই এই কদিনে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদের যারা ভেটেরানস আছে, আমাদের যারা বয়স্করা আছেন, যাদের দেখে আমরা বড় হয়ে শিখছি যে আমরাও এরকম কাজ করব, তো সেরকম কিছু অভিজ্ঞতা যে যারা তোকে খুব হেল্প করেছে, অথবা কোনো বিটার এক্সপিরিয়েন্স তুই যেটা শেয়ার করতে চাইবি? হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছি 2019 থেকে। তার আগে আমার বিন্দুমাত্র মানে কোনো আইডিয়া ছিল না কি করে হয় বা কি করে কাজ করে। আমি সোশ্যাল মিডিয়াতে, আমার ফেসবুকে আমি প্রথম বাজনা দিতে শুরু করলাম। তারপরে সুপ্রতীপ ভট্টাচার্য, উনি প্রথম আমাকে সুপ্রতীপ দা উনি ডাকলেন, একটা মানে একটা প্রজেক্টে কাজ করলাম প্রথম। তারপর আমি নানান চ্যানেল থেকে ডাক পেতে শুরু করলাম। আমাকে কিন্তু কোনো এক্সট্রা খেটে বা কাউকে মানে তৈলমর্দন করে যেতে তখনও অব্দি হয়নি। আর আমি খুব একটা পারিও না, তুমি জানো আমি খুব অ্যাম্বিভার্ট, মানে খুব যে বলতে পারবো নিজের কথা তাও নয়। তারপরে ওখানে যখন লকডাউন হলো, লকডাউনে আমি তো বাড়ি চলে গেলাম, শিলিগুড়ি চলে গেলাম। তারপরে একটা সংস্থা থেকে, বেশ নামি, আমি নামটা বলছি না, আমার বাজনা চাইলো, তার একটা ভিডিওতে তারা দেবে। এবার আমি দিলাম বাজনা, খুব খেটে, বাড়িতে কোনো সেট আপ করা নেই, স্টুডিওতে গেছি ওই সময় করোনার মধ্যে। আর বাড়িতে আমার ষাটোর্ধ্ব, মানে সব মানে বেশিরভাগই 60-এর উপরে বয়স। তো আমি খুব রিস্ক নিয়ে গেছি, যেহেতু মিউজিক ভালোবাসি, করতে হবে আমাকে, নিজেকেও কিছু করতে হবে। রক্ত গরম তখন, হ্যাঁ বেশ, ধরো কবে 5 বছর হয়েও গেল, 2020 সাল। আমি পাঠালাম অনেক তোড়জোড় করে, তারা আর না তো আমাকে কোনো টাকা দিল, আমাকে পুরো ব্লক করে দিল ওখান থেকে, জানি না। আর আমি কোনোদিনও তাদের নাম্বারে আর পেলাম না ফোন করে। খুব নাম করা একটা কোম্পানি কিন্তু মিউজিকের। আচ্ছা, এটা একটা আমার অভিজ্ঞতা রয়েছে। আরেকটাও রয়েছে, আমি ওটাও লকডাউনেই হয়েছে। আমার থেকে বাজনা চেয়ে সেই বাজনা একটা ভিডিওতে দেওয়া হলো, খুব নামি একটা চ্যানেল থেকে বেরিয়েছিল ওটা। তবে আমার নাম দেওয়া হয়েছিল, সবই ঠিক আছে, কিন্তু নো রেমিউনারেশন, সেটার উল্লেখটাও করেনি। এবার তখন আমার কম বয়স ছিল বলে আমি অতটা গা করিনি বা কিছু। কিন্তু কলকাতায় আসার পর তুমি যে বলছো হেল্প, এখন তো আমি খারাপ দিকটা বললাম, তবে ভালো দিক, সত্যি কথা বলতে ভালো দিকটাই বেশি। আমি টাচফুড, আমি ভালো মানুষের সংস্পর্শে এসেছি। আমি শ্রী দেবজ্যোতি মিশ্রর সঙ্গে কাজ করেছি, উনি আমার বাজনা শুনে নিজেই ডেকেছিলেন। তারপরে আনন্দ পুরস্কারে বাজানো 3 বছর টানা। আরো আছে, শোভনদার সঙ্গে কাজ করেছি, মেখলাদির সঙ্গে কাজ করেছি, নানান অভিজ্ঞতা। তোমার সঙ্গেও কাজ করেছি। আমি আমার জলজান্ত এক্সাম্পল তুমি প্রচন্ড রকম ভাবে সাপোর্ট করে গেছো, নো ম্যাটার হোয়াট, মানে ডে 1 থেকে। এটা আমি অন্য চন্দ্রিমার জন্য বলছি না, তবে এটা বলতেই হতো, অন্যরকম ভাবে তো বলা যায় না। তো আর অবশ্যই আমার যে বন্ধু তথাগত, যার ব্যাপারে এত কিছু বললাম, ওর একটা বিশাল অনেক বড় ভূমিকা রয়েছে, এটা আমি অস্বীকার করা একদমই না। আর গুরুজি রয়েছেন, আমার গুরু। আমরা গল্প করলাম, এত সুন্দর বাজনা শুনলাম, এবং আমার তো মনে হয় যে তোর অন্য চন্দ্রিমার
আশাটা এবং সবকিছুই ভীষণ রকম ভাবে একটা কিরকম কি বলবো একটা প্ল্যান ওয়াইজ যে বিশেষ ছিল তা নয়, কিন্তু মোটামুটি ভাবে ব্যাপারটা সেট করা আমার খুব ভালো লাগলো তুমি ডেকেছো আমাকে। অন্য চন্দ্রিমা খুব সুন্দর, মানে এই যে তুমি একটা নতুন কাজ শুরু করেছো, এটা কিন্তু তুমি, আমি বলবো যে তুমি একটু আগে বলছিলে না যে বন্ধু মানে একটা এত ফর্মালিটি থাকে, এখানে কিন্তু সেটা পেলাম না আমি। থ্যাংক ইউ। এটা আমার একদম প্রথম থেকেই ছিল যে ফর্মালিটি থাকবে না কোনো, আর দের ইজ নাথিং অফিশিয়াল অ্যাবাউট ইট। আমি কোনো লজ্জা না পেয়ে সুন্দর কথা বলে যেতে পারলাম, আমার মনের ভাবটুকু প্রকাশ করতে পারলাম কথার মাধ্যমে, বাজনার মাধ্যমে। সেটা শুধুমাত্র তোমার জন্য, থ্যাংক ইউ, এবং সবার জন্য, পুরো টিমটার জন্য। টিমটা খুব সত্যি, টিম হেল্প না করলে তো আমরা কাজ করতে পারতাম না। অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা যা কিছুই করি বা যেখানে যাই না কেন, এন্ড অফ দ্য ডে তোর মনে হয় যে হোয়াট ইউ আর টেকিং টু ইউর হোম, তোর সারাদিন কি এক্সপিরিয়েন্স তুই মানে তুই বাড়ি নিয়ে যাচ্ছিস, তো সেরকমই আজকে অন্য চন্দ্রিমায় তোর এসে যে বাড়ি নিয়ে যাওয়া মানে হোয়াট ইউ আর টেকিং উইথ ইউ। আজকে আমি তোমাকে এতটুকুই বলতে পারি, বাড়ি গিয়ে অন্তত আমি নিজেকে আর একা মনে করবো না। এইটাই তো চাই আমি। আর হ্যাঁ, আমার আর নিজেকে একা বলে মনে হবে না, হয়তো অন্য কোনোদিন মনে হতে পারে, তবে আজকে মনে হবে না একেবারেই। আমি পুরো গোটা দিনটাই মানে মজা করে আড্ডা মেরে আমরা আমাদের যাপন করলাম, আমাদের তোমার বানানোই এটা নাম কি গো? নামটা এটা জাস্ট একটা ওই আচ্ছা আচ্ছা পকোড়া, এটা পকোড়া খুব ভালো লাগলো আমার। আমার মনে হলো বর্ষাকাল তো, একটু বর্ষাই চলছে, আমরা বর্ষার গান গাইলাম বা মানে বর্ষার মানে নানা রকম। তোমার কাছে একটা গান শুনতে যাবো বর্ষা, সব শেষে একটাই অনুরোধ তোমার কাছে বা আবদার বলতে পারো। আমরা সেটা দিয়ে তাহলে শেষ করবো চন্দ্রিমার এই বিশেষ এপিসোড। কারণ অবশ্যই খুব ভালো লাগলো তোর সাথে আজকে কথা বলে, আমার ভীষণ সুন্দর একটা আমরা সন্ধে কাটালাম একসাথে, ভালো লাগলো। আর তোর গান দিয়েই শেষ করবো যথারীতি। একটু গান শুনবো। তোর যেটা আমি শুনছিলাম, যেহেতু সলিল চৌধুরীর সেই 100 বছর সেন্টেনারি ইয়ার চলছে, তো সারা দেশে মোটামুটি সেলিব্রেশন অন্তরা দিয়েও করছেন এবং অনেকেই করছেন, তো এই গানটা আমি সেজন্যই তোকে রিকোয়েস্ট করছিলাম যে বর্ষাও চলছে। तुमको पुकारे मेरे मन का पपीहरा, तुमको पुकारे मेरे मन का पपीहरा, मीठे मीठे आंगन में जले मोरा जियरा, ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई, ओ सजना।